আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। সাথে আছে আমি এম এ জামান, আর আমার সাথে আইন বিষয়ক আপনাদের জিজ্ঞাসার উত্তর নিয়ে প্রতি সপ্তাহের মতো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং ইসলামী ব্যক্তিত্ব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমদ শিকদার এমবি। উনি আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন এবং তার আগে আমরা সমসাময়িক কোনো বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনে থাকি। আজকে ব্যতিক্রম হবে না, আমরা ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনব। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি জামান ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না, চলে যাব আপনার ওপেনিং রিমার্কে। আপনি যদি শুরু করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে অশেষ ধন্যবাদ, মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ওপেনিং রিমার্কে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে চলে আসি যেটা গুরুত্বপূর্ণ হয়। এরকম একটা বিষয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন বিগত অগাস্ট মাসে 14 বছর পর 15 বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং নতুন এক সরকার আসলো যেটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলা হয়। এবং এই কেয়ারটেকার সরকার এসে অনেক সেক্টরে হাত দিয়েছেন রিফর্ম করার জন্য। কতটুকু সাকসেসফুল হবেন আল্লাহ রাব্বুল আলামিন নোজ and it remain to be seen. তবে একটা ব্যাপারে আপনারা যারা ইংল্যান্ডে থাকেন বা বিলাতে থাকেন, ইউনাইটেড কিংডমে থাকেন, আপনাদের জন্য বলবো যে বাংলাদেশ হাইকমিশন এখানকার মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউট আপনি বলতে পারেন। এই যে বিগত সপ্তাহ গেল, এই সপ্তাহে গত সোমবারে নতুন একজন হাই কমিশনার এসেছেন ইংল্যান্ড, এই ইউকেতে। আগের যে হাই কমিশনার ছিলেন, ভদ্র মহিলা ছিলেন, চিটাগাঙ্গের বাড়ি, সৈয়দা মুনা তাসনিম বলা হতো ওনাকে। কিন্তু আওয়ামী লীগের ফেভারের মানুষ ছিলেন উনি, যার ফলে যদিও সরকারি নিয়ম অনুসারে আপনি 3 বছর থাকতে পারেন একটা পোস্টে, উনি ছিলেন দীর্ঘ 6 বছর। 6 বছর পরে এই কেয়ারটেকার সরকার ওনাকে উঠিয়ে নিয়েছে এবং নতুন নিয়োগ দিয়েছেন আরেকজন ভদ্র মহিলাকে। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ যিনি নতুন হাই কমিশনার হিসাবে এসেছেন ওনার নাম হলো আবিদা ইসলাম। আবিদা ইসলাম যেরকম নাম এরকম কাজ, মাশাআল্লাহ। উনি BCS 15-তে সরকারি চাকরিতে যোগ দেন প্রায় 20 বছর আগে, এবং ওই 20 বছর আগেই চাকরিতে জয়েন করার পর থেকেই বিভিন্ন মিশনে কাজ করেছেন এবং হাই কমিশনার বা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছেন। বিগত যে পোস্টে, এটা হলো মেক্সিকোতে উনি অ্যাম্বাসেডর ছিলেন উনি কলম্বোতে, ব্রাসেলসে, তার সাউথ কোরিয়াতে, কলকাতায়, অনেক জায়গায় ওনার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স আছে। এই সরকার এবং আমাদের কমিউনিটি ওনার কাছ থেকে অনেক কিছু আশা করেন। কী কারণে আশা করেন বন্ধুরা, আমি পরে বলতেছি। যে এই যে হাই কমিশনগুলো প্রত্যেক এক দেশ থেকে আরেক দেশে হাই কমিশন রাখে সাধারণত 3টা কারণে।
এই দেশের হাই কমিশনার আমাদের দেশে আছে, আমাদের দেশের একটা হাই কমিশন এখানে আছে। তবে হাই কমিশন কাকে বলে? হাই কমিশন বলা হয় যে ফরেন মিশন যারা এই কমনওয়েলথের ভিতরে যত দেশ আছে, অর্থাৎ ব্রিটিশ সরকার যত দেশে রাজত্ব করেছিলেন এবং সে দেশগুলো স্বাধীন হয়ে গেছে, ওই দেশের যদি কোনো প্রতিনিধি আসেন ওনাকে হাই কমিশনার বলা হয়। যেহেতু আমাদের দেশে ব্রিটিশ সরকার রাজত্ব করেছিলেন, আমাদের দেশের হাই কমিশনার। কিন্তু যে দেশে ব্রিটিশ রাজত্ব করে নাই অথবা যে দেশ আমাদের দেশে যায় নাই, সে দেশে যদি আমাদের প্রতিনিধি থাকেন ওনাকে অ্যাম্বাসেডর বলা হয়। যেমন জার্মানিতে যিনি আছেন উনি অ্যাম্বাসেডর। যেমন এই যে আবিদা ইসলাম, উনি ছিলেন অ্যাম্বাসেডর ছিলেন মেক্সিকোতে, এখন আসলেন যুক্তরাজ্যে আসলেন, ওনাকে হাই কমিশনার বলা হয়। তো আবিদা ইসলাম মাশাআল্লাহ দেখতে যেরকম একজন সত্যিকার অর্থে ভদ্র মহিলা, কাজে এবং গুণেও তিনি এইরকম। আমরা দোয়া করি এবং আশা করব তিনি যেন এই আমরা 6 লক্ষ বাংলাদেশির অভিভাবকত্ব করেন। উনি আমাদের অভিভাবক, আমাদেরকে দেখাশোনা করবেন। কেন বলতেছি? হাই কমিশন এক দেশে দেয়া হয় 3টা কারণে বন্ধুরা। 1 নম্বর হলো একজন হাই কমিশনার যখন আসবেন ওই দেশের সরকারের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ সরকার বা অন্য কোনো সরকার যদি পাঠায়, যেমন শ্রীলঙ্কাতে আবিদা ইসলাম চাকরি করেছেন, শ্রীলঙ্কাতে যদি বাংলাদেশের কোনো খবর পাঠাতে হয় তে ওই বাংলাদেশ মিশন বা এমবেসি দ্বারা, হাই কমিশন দ্বারা পাঠাতে হয়। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো যদি ওই দেশের কোনো তিজারত বা ব্যবসা বাণিজ্য থাকে, তাইলে এই ব্যবসা বাণিজ্য আর্মিনেশন কিনতে হয়। আমাদের দেশের পোশাক শিল্প থেকে যদি এই দেশে আমদানি করতে হয়, এগুলো ফ্যাসিলিটেট করে বাংলাদেশ মিশন। এবং 3 নম্বর বা খুবই ইম্পর্টেন্ট যেটা 3 নম্বর, সেটা হলো এই দেশে যদি ওই দেশের আমাদের দেশের নাগরিকরা থাকেন, এদের দেখাশোনা ভালো মন্দ দেখার জন্য এই মিশনকে এইখানে রাখা হয়। আমি আশা করব বন্ধুরা, যদি আমাদের এই অনুষ্ঠান আমাদের বর্তমান কারেন্ট যে হাই কমিশনার সাহেবা আছেন উনি পর্যন্ত এটা পৌঁছে, তাহলে আমি আশা করব যে আগেকার যে কোনো হাই কমিশনার ছিলেন, যে দল পাঠাতো ওই দলের কিছু ফলোয়ার গোটা কয়েক মানুষকে কেন্দ্র করে উনি চলাফেরা করতেন। যেহেতু ম্যাডাম আপনাকে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাঠায় নাই, আপনাকে পাঠিয়েছে কেয়ারটেকার সরকার, আশা করব আপনি আপামর জনগণের জন্য আপনি কাজ করে যাবেন। আমরা আপনার জন্য দোয়া করব যেন আপনার লিডারশিপের অধীনে আমাদের দেশটার মাথা আরও উঁচুতে দাঁড়াতে পারে। আমি বলি আজ পর্যন্ত প্রায় 10 জন হাই কমিশনার ইংল্যান্ডে এসেছেন। আমি যখন প্রথমে এসেছিলাম জামান ভাই, কে ছিলেন তখন ছিলেন সৈয়দ আব্দুল সুলতান। আপনি এসেছেন কি না জানি না। তখন সৈয়দ আব্দুল সুলতান সাহেব কাজ করতেন পাকিস্তান ফরেন সার্ভিসে। যখন বাংলাদেশ নামক দেশটি হলো 72-তে, তখন এই যে ফোর্নিয়া স্ট্রিটের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, এইখান থেকে বাংলাদেশ মিশন প্রথম শুরু হয়। আবু সাইদ চৌধুরী আসে এটাকে ওপেন করে গিয়েছিলেন। তো সৈয়দ আব্দুল সুলতান সাহেব ছিলেন। আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি, শুনলে অবাক হবেন। ওই সময় আমি স্টুডেন্ট হিসাবে এসেছি, আমার মাকে বলে এসেছি যে মা এতদিনের ভিতরে আমি চলে আসব। এখানে পড়াশোনা করতে করতে হঠাৎ ক্রিসমাসের হলিডে আসলো, দেখি আমার পাসপোর্টটা তো সময় চলে গেছে, তাহলে কি করব? হাই কমিশনের দৌরস্থ হতে হয়। ওইখানে গেলাম, একজন কনসুলার অফিসার ছিলেন, ওনার নাম আর.আই. চৌধুরী। লম্বা করে লুক, মাথার মধ্যে টাক পড়া, এই পিছনের চুলটাকে এরকম নিয়ে ঘুরানো। আরে বাপরে, উনার কাছে গেলাম, উনি যে হাইকোর্ট আমাকে ধমক দিয়ে দেখালো। আমি বাচ্চা মানুষ, ছাত্র মানুষ, আমি বললাম স্যার আমার এই মাকে দেখতে যাব, মাত্র 2 সপ্তাহ সময় আছে ক্রিসমাস হলিডে, আমার পাসপোর্টটা রিনিউ করে দিবেন। আপনাদের মনে আছে
সে সময়ে কোনো ওই ইলেকট্রনিক পাসপোর্ট ছিল না, শুধু হাতে লিখে দিয়ে দিলেই হতো। উনি আমাকে দিবে না, ধমক দিয়ে, আমি ধমকের জ্বালায় আরে বাপরে ভয় পেয়ে গেছি। তারপরে হঠাৎ আমার মাথায় আসলো যে আমাদের সিলেটের একজন অফিসার আছেন, সিলেটের একজন অফিসার আছেন ফারুক সাহেব, উনি ডেপুটি হাই কমিশনার ছিলেন। ওই সময় একজন হাই কমিশনার আর একজন ডেপুটি হাই কমিশনার থাকতেন, দোতলায় বসতেন। আমি গেলাম ফারুক চৌধুরী সাহেবের কাছে, গিয়ে সিলেটি ভাষায় বললাম, স্যার আমার আম্মা বেমার, আমি তো আমার আম্মারে দেখার যেতাম, আমার পাসপোর্টটা এখন রিনিউ হইতো না। এরকম টিপ দিয়ে এক সিস্টেম ছিল তখনকার ইন্টারকম। চৌধুরী সাহেব একটু আসেন তো। তখন আড়াই চৌধুরী সাহেব নিচ থেকে, বর্তমানে যেখানে আছে বেসমেন্টে, এখান থেকে আসে ঠিক আমার পাশে বসলেন। বসার পরে বলেন, ইনি ছাত্র মানুষ, সে মাকে দেখতে যাবে, আপনি এটা। স্যার আমি ওনাকে বলেছিলাম ওই দেশ থেকে ক্লিয়ারেন্স। কি ক্লিয়ারেন্স লাগবে, সে বাংলাদেশের নাগরিক না, যান এটা দিয়ে দেন। তখন উঠে আড়াই চৌধুরী সাহেব গিয়ে আমাকে নিচে গিয়ে বলতেছে কি, আরে উনি বলছে 1 বছরের জন্য দেওয়ার জন্য, আমি তো 1 বছর হইলে তো আমি নিজেই দিয়ে দিতে পারতাম, এটা বলতেছে। তারপরে ওই যে কেরানিরা, তাকে একজন কেরানি আসে আড়াই চৌধুরীকে বলতেছে, স্যার লিখিত কোনো অর্ডার লাগবে নাকি? তখন আড়াই চৌধুরী সাহেব কি বলছে জানেন? বলছে, আরে ডেপুটি হাই কমিশনার সাহেব বলছে লিখিত অর্ডার লাগবে নাকি আবার? ওর যে ওখানে ধমক খাইছে, এই ধমকটা তার স্টাফের উপর দিল। আমাকে দিয়ে, বন্ধুরা আমার কথা প্রায় শেষ, সময়ের ভিতরে শেষ করব। আমি আমার দেশে গেলাম, মাকে দেখে আসলাম। কিছুদিন পরেই প্ল্যাটফর্ম পরিবর্তন হলো 15ই আগস্ট। এখন তো আড়াই চৌধুরী সাহেব লুকাবে গিয়ে কোথায়? তখন দেখা গেল ওই যে বাংলাদেশের 1 নম্বর ধনী জহুরুল ইসলাম সাহেব ফিঞ্চলিতে বিশপস এভিনিউতে 46 নম্বর 46-এ থাকতেন। ওইখানে গিয়ে একটা চাকরি নিলেন পিএস হিসাবে জহুরুল ইসলাম সাহেবের। আমি তখন ব্রিকলিন মসজিদের নবনিযুক্ত খতিব। দেখি আড়াই চৌধুরী সাহেব, এত ক্ষমতা ছিল আপনার, এই ক্ষমতাগুলো কোথায় গেল? ক্ষমতারে ভাই চিরদিন থাকে না। আপনি যখন যে চেয়ারে বসবেন, এই চেয়ারটাকে ভালোভাবে ইউটিলাইজ করেন। ম্যাডাম হাই কমিশনার, আপনাকে যদি আমার এই প্রোগ্রামটা দেখেন, 2-3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমাদের এই হাই কমিশনে অনেক দিন যাবৎ বাংলাদেশ টুডে বলে একটা পেপার বের হতো, সরকার সম্বন্ধে ভালো ভালো নিউজ, যেটা বিভিন্ন কমিউনিটির মানুষের কাছে এই পত্রিকা দিয়ে আমাদের খুব ভালো লাগতো। চিন্তা ভাবনা করে দেখবেন, অনলাইন হোক অথবা পেপারের হোক, এটা চালু করা যায় কিনা। 2 নম্বর কথা হলো, ম্যাডাম আপনি তো লিফট দিয়ে গিয়ে 3 তলা বা 4 তলায় বসে থাকেন বা বসে থাকবেন। আপনি একটু, আমিও সরকারি চাকরি করেছি, আপনি BCS 15 আর আমি BCS 7 ছিলাম, আপনার 7 ব্যাচ আগের সিনিয়র, এক সিনিয়র ব্রাদারের কথা বলতেছি। আপনি ওইখানে বসেন, আপনার স্টাফরা আছে, জুনিয়র অফিসাররা আছে, আপনার কাছে যাবে। মাঝে মধ্যে এই যে আপামর জনগণ যারা পাসপোর্টের জন্য যায়, বার্থ সার্টিফিকেটের জন্য যায়, পাওয়ার অফ অ্যাটর্নির জন্য যায়, নো ভিসা রিকোয়ারমেন্টের জন্য যায়, ওই বেসমেন্টে 6-7 তলা বিল্ডিংটা পড়ে রয়েছে। আর ওই বেসমেন্টে ওইখানে গিয়ে দেখবেন কি পরিমাণ হস্তনস্ত হয় সাধারণ মানুষ। আমি অনুরোধ করব আপনাকে, এই আপনি শুধু কয়েকজনের হাই কমিশনার না, আপনি 6 লক্ষ মানুষের অভিভাবক, গার্জিয়ান। এই যে বুড়ো বুড়ো মানুষরা যায় এই সার্ভিসের জন্য, ওরা কি পায়? এরাই আপনার দেশের মানুষ। ম্যাডাম আরেকটা কথা বলি, বেসমেন্টে কনসুলার সার্ভিস, আপনাদের অফিসারই হলেন প্রায় 10 জন, আর ওইখানে গিয়ে যখন আরও 30-40 জন লোক ঢুকে, শ্বাস ফেলানোর কোনো জায়গা থাকে না। আমি নিজে দেখলাম যে মুরব্বীরা এসেছে বেলফাস্ট থেকে, এরা এই যে সিঁড়ি যেটা বেসমেন্টে যাওয়ার, ম্যাডাম এটা ডেঞ্জারাস। যে কোনো মানুষ, এই যে ডিসেবল মানুষ হোক অথবা এই মুরব্বী মানুষ হোক, নামা বড় কষ্ট হয়।
আপনি একটু দেখবেন আমাদের যারা বিসিএস অফিসাররা যারা থাকে, আমি যখন সরকারি চাকরি করতাম তখন আমার অধীনেও ছিল 22 জন লোক আমার কোর্টে। তো আমি খেয়াল নিতাম যে সাধারণ মানুষের সাথে তারা কি 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 ব্যবহার করতেছে। এই হাইকমিশনে 10-12 জন হাইকমিশনার এসেছেন। আমি দোয়া করব আপনি যেন এদের মধ্যে থেকে এক্সেলেন্ট নাম্বার 1 হন। আপনার এখনো বয়স আছে, দেখতেও আপনাকে মাশাআল্লাহ সুশ্রী সব দিক দিয়ে। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। এই দেশের অক্সফোর্ড কেমব্রিজ যেভাবে, এইভাবে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি হলো টপ অফ অল ইউনিভার্সিটি। আপনি সেখান থেকে পড়াশোনা করে এসেছেন, আপনি ভালো পরিবার থেকে এসেছেন। আপনি আপামর জনগণের জন্য একটু পাশে থাকবেন। একজন হাইকমিশনার ছিলেন রেজাউল করিম সাহেব, বিএনপি সরকারের আমলে। উনি করেছিলেন কি, বাংলাদেশ কমিউনিটি এবং 28 কুইন্স গেটের যে দূরত্ব, এটাকে অনেকটা কমিয়ে এনেছিলেন। কমিউনিটির মানুষের সাথে ওনার সম্পর্ক ছিল। কি দরকার আপনাদের, মিষ্টি দুইটা কথা বললেও এরা খুব খুশি হয়ে যায়। তাই আপনার কাছে এই কমিউনিটির পক্ষ থেকে আমি অনুরোধ করছি যে আপনাকে শুভকামনা, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি ইংল্যান্ডে এসেছেন, আপনি বিলাতে এসেছেন, এই দেশের হাইকমিশনার হওয়া চারটিখানি কথা না। আল্লাহ আপনার ভাগ্য আরও বাড়াইয়া দেখ। কিন্তু আমার অনুরোধ হলো কমিউনিটির পক্ষ থেকে আপনি 2-4 জনের শুধু ভিতরে না থেকে সাধারণ মানুষের কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আমরা কিছু আপনার জন্য করতে পারবো না, কিন্তু দুয়ার ভান্ডার আপনার জন্য খুলে দিব। ভালো থাকেন ম্যাডাম, সুস্থ থাকেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের মহামান্য হাই কমিশনার আবিদা ইসলাম, উনি সম্ভবত 27 তারিখ আমাদের লন্ডনে এসেছেন। হ্যাঁ, এই সোমবারে জয়েন করেছেন। তো উনি এর আগে সম্ভবত মেক্সিকো, তারপর কোরিয়া থেকে এখানে এসেছেন সম্ভবত। না, আসছেন আগে কোরিয়াতে ছিলেন, এখন আসছেন মেক্সিকো থেকে। ওকে, তো ওনার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা। এবং আপনি শুভকামনার পাশাপাশি আপনি তো অনেকগুলো দাবিও তুলে ফেলেছেন। হ্যাঁ, এটা হলো ওনার তো এই কন্ট্রোল রুম। দিস ইজ ম্যাডাম হাই কমিশনার, মাশাআল্লাহ, আল্লাহ ওনার ভালো করুক। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের এনটিভির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি কমিউনিটির উন্নয়নে উনি কাজ করে যাবেন, অগ্রগামী থাকবেন। জি, ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ওপেনিং রিমার্ক। ব্যারিস্টার সাহেব বললেন আমাদের মহামান্য হাই কমিশনারকে নিয়ে, ওনাকে সাধুবাদ জানালেন, পাশাপাশি কিছু দাবিও জানালেন। আমরা এবারে চলে যাব আমাদের প্রশ্নের উত্তর পর্বে। প্রশ্নের উত্তরে যাবার আগে আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং প্রশ্ন করার আগে আপনাদের টিভি ভলিউম একটু বন্ধ করবেন, অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বললে আমরা সহজেই আপনাদের প্রশ্ন পেয়ে যাব এবং ব্যারিস্টার সাহেব উত্তর দিতে সহজ হবে। আমাদের প্রথম কলার কে আছেন থেকে আজকে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদেরই কথা শুনতেছি আপনাদের টিভিতে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি রাজু কইলাম, স্ট্রোকপুর থেকে। ওকে, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আপনার মাধ্যমে কাজে ভালো। জি, আমরা ভালো আছি। আপনি আমাদের আজকের প্রথম কলার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আমরা সরাসরি আপনার প্রশ্ন নেব। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই সাহেব। ভাই সাহেব, আমার আমি 10 ইয়ার রুটে আছি। 2023 আমি এক্সটেনশন করছিলাম 2.5 বছরের আগে। তারা মানে আমি পিআইপি কার্ড দিছে 1 বছরের মেয়াদে 2024 ডিসেম্বর পর্যন্ত 31 তারিখ। আমার 2.5 বছর দিছে না। আমার অলরেডি 10 ইয়ার হয়ে গেছে। আমি আমার ইংলিশ পাস করতে পারছি না, বলে এক্সটেনশনের লাগে অ্যাপ্লাই করছি। আবার 2024 ডিসেম্বরের আগে অ্যাপ্লিকেশন পাঠানোর পরে তারা হোম অফিস থেকে ইমেল দিছে আমার অলরেডি ভিসা আরো 1 বছর আছে, 2026। তখন তারা করছেন আমার অ্যাপ্লিকেশন উইথড্র করবা লাগে। এই অবস্থা আমি কিটা করতাম? ওকে, শুনতে থাকেন। নেক্সট। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। বিশেষ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ম্যানচেস্টার থেকে বলছিলাম, সরি জি আপনি কে বলছেন, কোথায় থেকে? ম্যানচেস্টার থেকে বলছিলাম। নামটা বলেন প্লিজ। সরি ফরিদ নাকি আপনি? সরি সরি ফরিদ, জি ফরিদ আপনার প্রশ্ন করুন। শরীফ যে আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাবি ইউরোপিয়ান মৃত্যু মেনে লাগে অ্যাপ্লাই করতেন। সো অ্যাপ্লাই করার পরে প্রায় 5 মাস হয়ে গেছে, তো উনিও কামড়ে রেখে ওনার হাজবেন্ডেরও কামড়ে রেখে, বাট ওখান ইমেল দিচ্ছে, আপনার ইমেলও হচ্ছে যে তারা একটু বুঝি না। জি শরীফ আপনি যদি একটু লাউডলি বলতেন অথবা মুখের ফরকিয়া করে মাত্র কা জি জি ওখানে অ্যাপ্লাই করার পর তারা তো 5 মাস করে ইমেল দিচ্ছে, ও মুভি থেকে ইমেল দিচ্ছে। সে অ্যাপ্লাই করার পরে আপনার বাতি জিনি কইরা ভাবি ভাবি কি হইছে? আইএলআর লাগি অ্যাপ্লাই করতো না, আইএলআর লাগি। ওকে, তারপরে তো 5 মাস হয়ে গেছে। 5 মাস হওয়ার পরে ও অফিস থেকে টাইনের একটা ইমেল আইছে। জি তো ইমেলও কইলো যে আপনার পুরা পেজটি দেওয়ার লাগি, আর বাইরে যে কাম করেন ও বাইরে এমপ্লয়ি লিস্ট ওগুলা দেওয়ার লাগি। আচ্ছা শরীফ, আপনারা কি নিজেরা করছিলেন নাকি কোনো? জি না, সলিসিটারের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলো বাদ পড়লো কেন? এগুলা তো বাদ পড়ে আমি বুঝতে পারলাম না, সলিসিটারে তো আমরা অ্যাপ্লাই করার সময় এগুলা হয়তো বুঝতে না, বা ওখান চাইলেও বুঝতে। জি আমরা কি প্রশ্ন পেয়ে গেছি? জি জি, তখন আপনারা এটা দেন না কেনেতে? যে দিলাই মো আমরা কালেকশন করলাম, কালেকশন করে দিলাই মধ্যে কিটা এটা ওই বনে কিটা মনে করেন যে। ওকে, তাই ভাবি কতদিন ধরে আইছেন? ভাবি কতদিন ধরে আইছেন? ভাবি 12 বছর হই যা, তাইনের 10 ইয়ারের উপর দিতে। অলরাইট, শুনতে থাকো কাজী, শুনতে থাকো কাজী। ধন্যবাদ শরীফ আপনার প্রশ্নের জন্য। আপনি ফোন করেছিলেন ম্যানচেস্টার থেকে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি জি কলা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে ফোন করছি। জি নামটা বলেন। আমার নাম আবুল। আবুল, আপনি প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি 2 সপ্তাহ আগে বাংলাদেশ থেকে আইছি, কলেজ স্টুডেন্ট ভিসা নিয়ে আইছি, বাট আমার বাংলাদেশ আমি পেমেন্ট দিয়ে আইছি। জি আর অঙ্ক আমার তারা করে আমি আরো দিতাম, বাট আমি অঙ্ক বর্তমানে দিতাম পারলাম না। কলেজে খরনি পয়সা দেওয়া লাগি, কলেজের পেমেন্ট বাকি আছে, ঠিক আছে। আমরা এখন সরাসরি উত্তরে যাব এবং তারপর আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদের প্রশ্ন নেব, একটু অপেক্ষা করুন। বিশেষ আমাদের প্রথম কলার ছিলেন রাজু। আমরা প্রথম কলার, সালাম আলাইকুম রহমতুল্লাহ, প্রথম কলার রাজু ভাই ফোন কররা। এমন একটা জিনিস যেন আমরা দেশ হইন যে মূলার ফুল দেখিয়া আর সামনে মনে করা হাতড়িতে হাতড়িতে শেষ হয়ে দিরা। রাজু ভাই 10 ইয়ার রুটে আসলা, আমরা এক অনুষ্ঠানও নয় কত অনুষ্ঠানও কইছি যে 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ বিআরপি কার্ড থাকতো না। বিআরপি কার্ড থাকতো না এর মানে নাই যে ওই দিন থেকে ভিসা থাকতো না। তাই মনে করছেন যে আমার বিআরপি কার্ডও তো 31 ডিসেম্বর 2024, তো আমার ভিসা যার কি তাই অ্যাপ্লাই করিচ্ছেন আবার। এখন এখানে আপনার বোঝা উচিত আছে রাজু সাহেব যে আপনার অ্যাকচুয়াল ভিসা হবে যার, এর কারণেও 31 তারিখের আগে ই ভিসা একটা অটা করা লাগে। আপনার তাইলে ই ভিসা করছেন না, ই ভিসা করলে ই ভিসার মাঝে লেখা থাকলো দেন আপনার আরো 1 বছরের ভিসা আছে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখতেছেন, যদি আপনার পাসপোর্ট ব্রিটিশ না হয় আর আপনি ই ভিসা করে থাকেন, আমার একজন ক্লায়েন্টকে আজকেও আমি বলেছি এই কথাটা, তাইলে ই ভিসা যদিও কোনো কার্ডের মধ্যে নাই, আছে অনলাইনে, আপনি একটা প্রিন্ট করে নিয়েন। আপনি যদি একটা পেজ ই ভিসার প্রিন্ট করে নেন, তাইলে এইটা আপনার সঙ্গে থাকলে আসা যাওয়ার সময় খুব সুবিধা হবে এবং আপনি জানতে পারবেন যে কোন দিন আপনার এই দেশের ভিসাটা এক্সপায়ার হচ্ছে। যেমন রাজু ভাই, উনি জানতেন না কবে ওনার ভিসাটা এক্সপায়ার হচ্ছে। এখন হোম অফিসে ইমেল দেওয়া হওয়ার যেন আপনি আপনার যেহেতু আপনার ভিসা আছে, তা
তা আপনার অ্যাপ্লিকেশনটা উইথড্র করোকা তারা ঠিক ইমেইল আপনারা দিছে আপনি উইথড্র করলে কমপক্ষে এই যে NHS-এর পয়সা বা হোম অফিসের পয়সা অগুন ফেরত পাইলিবা ই বুল আর করেন না জানো অন্য কেউ যদি করার থাকে প্রত্যেকটা বিআরপির মাঝে লেখা আছিল 31 ডিসেম্বর 2024 এর মানে না ওই দিন ভিজা আরো বাদ পর্যন্ত আছে হিকটা দেখাই লইব আপনার ই ভিজার মাঝে আশা করি বুঝতে পারছেন রাজু সাহেব উইথড্র দি অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ ধন্যবাদ পরের কলার ছিলেন ম্যানচেস্টার থেকে শরীফ ভাই ম্যানচেস্টার থেকে ফোন করিয়া কইরা স্টুডেন্ট ভিসা এসেছেন জি না তাই নাই ফরজন স্টুডেন্ট ভিসা শরীফ ভাই কইরা যেন তান বাবিয়ে অ্যাপ্লাই করছেন ILR লাগে 10-12 বছর হয়ে গেছে বাবি এখন সলিসিটার মারফতে অ্যাপ্লাই করছেন আমার প্রেজেন্টার বন্ধুবর জামান ভাইয়ে জিজ্ঞাসেন যে আপনি কোনো সলিসিটার দরিয়া করছেন নি আপনি কইছেন হ্যাঁ আবার তাই কইছেন যে সলিসিটার দরিয়া যদি করিয়া থাকেন তাইলে আপনার পে স্লিপ এইগুলা বাদ পড়ল কিলা এখন তারা ইনডিফিনিট লিভ দিত কর পুরানা পে স্লিপ দেওয়ার লাগি আরও কিতা লাগে আপনি অগুন দেখা অগুন দিয়া লইয়া হ্যাভ এ মিটিং উইথ ইউর সলিসিটার সব লগে এক মিটিং করিয়া কোকা যে এখন যদি ইনডিফিনিট লিভর সময় বেড়া লাগে একটা ছুটানি বাক্কা মুশকিল হইব এর কারণে গিয়া এই যে তারা যে ডকুমেন্টগুলো চাইছে এগুলারে প্রপার দেওয়ার বন্দোবস্ত করোকা এবং সলিসিটার সাহেব রেখোকা ডোন্ট মেক দিস মিস্টেক এগেইন আবার যাতে এটা মিস্টেক না হয় ইনশাআল্লাহ দোয়া করি আপনি ফাইলিবা যেহেতু তারা কইছে ডকুমেন্ট এই ডকুমেন্ট দিলেইলে সাধারণত হোম অফিসে দিলে থ্যাংক ইউ ভেরি মাচ শুক্রিয়া এরপরে আমাদের তৃতীয় কলার আবুল সাহেব মাত্র 2 সপ্তাহ আগে আসছেন এবং আমাদের বাপরে বাবা আবুল সাহেবর কারেজ এবং সাহস দেখিয়া তো আমি অবাক হয়ে দিয়া মাত্র 2 সপ্তাহ আগে স্টুডেন্ট ওই আইসেন হিকানো কইছে তারা অর্ধেক ফিস দেওয়া লাগি ভিসা লইতে হইলে 4-5 হাজার দেখুন লাগে ওগুন দিলাইছেন ইকানো আইয়া আনলে গেছেন কলেজও পড়িবার লাগি তারা কইছে না আমরা সারা ফিস দিতে হইব এখন আবুল সাহেবে আমরা অফ দেয় আর কইছেন যে আমি তো কিওর পড়াশোনা করাত আইছি আমি তো আইসি ও বর্ডারটা পাস হইয়া হিত্রটা পাস হইবা লাগি ইলা যদি আবুল সাহেব আপনার তাইলে আপনি আমরার এই ল অ্যান্ড জাস্টিসের একটা স্লোগান আছে 3-2-1 এই 3-2-1 ফর্মুলা এর মানে আপনি 1 জন 2 জন 3 জন লয়ারের লগে গিয়া দেখা করকা অত সহজ যদি ইংল্যান্ডর লিগেল হওয়া হইতো তাইলে এই যে হাজার মানুষ যে গুড়িরা এরা হলে লিগেল হয়ে গেল অনেক স্টুডেন্ট আইসেন হলফ করিয়া কইছেন যে আই এম ফড়িতাম আইও কইলা বলে না কিয়র ফড়িতা আইসি তো কিচেনও কাম করতাম পয়সা বানাইতাম যেগুন খরচ করিয়া আইসি ওগুন খরচ মারবার লাগি ইলা হইলে দে উইল ক্যাচ ইউ আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাব কমপক্ষে বছর খানেক ফোড়ার বাদে কোনো কিছু হইতে দেখা হইল নে যে না 1 বছর তো পড়িছেন আপনার ভিসা কাটে লই যাব কলেজে ফটাফট জানাই লইব লং টার্ম যদি নির্দেশ থাকার থাকে তে বাকি হও পয়সা ওগুন দিয়া 1 বছর ফড়কা 1 বছর ফড়ন যেদিন তে বিয়া শাদী কন্যা একজন ফাইবা যদি বিয়া না করিয়া থাকেন তখন বিয়া টিয়া করিয়া লিগে লইতে পারবা আর পয়লা বিসমিল্লাহ তো যদি গলদ হয়ে যায় গিয়া দেন আইও কইন আমার কাছে পয়সা নাই ইউ উইল বি ইন ট্রাবল আই এম টেলিং ইউ এর কারণে 3-2-1 ফর্মুলায় 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া পরামর্শ নেওয়া পরামর্শ না নিলে পরে এমন হাতারও পড়বা দেখছেন নি একজন রুগী যদি জিতা থাকে তাইলে এই মানুষের গার মাঝে সেলাইন মারলে যায় চতুর্দিকে কারণ আমরা শরীরের ভিতরে রক্ত দৌড়ের সেলাইন মারলে সেলাইন ঢুকে যায় আর যেমনি রুগী মারা যায় তখন যদি সেলাইন মারেন তো সেলাইন যে জায়গা ঢুকবো সুই ঢুকবো অন্য বই থাকে এর মানে কিতা দাঁড়াইল আপনার ভিসা যদি মরি যায় গিয়া ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় দেন ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট মুভ করতে পারতা নাই আর এখন তো
আপনার ডোনাল্ড ট্রাম্পে হচ্ছে নি আইও প্লেন বরি বরি হই কলম্বোত হই মেক্সিকোত ফাটার আর আমেরিকাত কোনটা বাতাস দিলে এই বাতাস ইউকেত লাগে আপনারা কইলাম বি কেয়ারফুল থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আসলে আমাদের খুব সহজ সরল কলার ছিলেন আপনার কাছে সবকিছুই উনি না সহজল খুব চালু মানুষ না 2 সপ্তাহের মাথা কি এরকম লোন যাচ্ছে ফোন করতে পারে কংগ্রাচুলেশন কপোর্টে সবই বলে দিয়েছেন ওনার ফিউচার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদের প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন নাম হোক কাফেলা আপনি কে বলছেন আমি নিউপুর থেকে ভাইরা আলী কোন জায়গা নিউপুর ওকে আপনার প্রশ্ন করুন আপনি অবশ্যই আমাদের নিয়মিত কলার এবং নিয়মিত দর্শক আপনার প্রশ্ন করে ফেলেন যে আমি সব সময় আপনার অনুষ্ঠান থেকে লাস্ট উইক আমার 45 মিনিট কেটে বাজে লাইন হারিয়ে দিতে কন্ট্রোল থাকে আমরা খুবই দুঃখিত আজকে আপনার প্রশ্ন করে ফেলুন আচ্ছা আমার ওয়াইফাই এর 5 ইয়ার্স নোটে জি আজকে লাইন ইন্ডিপেন্ডেন্ট রিপাইট হই তখন কংগ্রাচুলেশন আমার চিন্তা করা লাগবে আর কি ডকুমেন্ট লাগবে কিতা ব্রিটিশ এখন আইএলআর ফাইলিস হইন জি আজকে ভাইস হই আপনি আমরা নিয়মিত কলার তে আইস ফাইন যেদিন আমরা তো প্যাকেজ কোনো মিষ্টি মাস্টি কিচ্ছু পাইলাম না তো মিষ্টি ইনশাআল্লাহ দিমু আপনার বাসা যাই ইনশাআল্লাহ রাখো পাওয়া নাই ওকে ইনশাআল্লাহ মিষ্টি আগে দি পাওয়া যাইব সিটিজেনশিপ পাওয়ার বাদে না কিতা ইনশাআল্লাহ জি আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন কিতা করতে ওখান কইতাম নি আপনারে জি ওখানটা হোক ওকে ঠিক আছে ধন্যবাদ শুনতে থাকুন আপনি নিউপোর্ট থেকে ফোন করেছিলেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কল আসসালামু আলাইকুম কলার আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি সাব্বির আহমদ ক্রয়ডন থেকে বললাম জি সাব্বির আহমদ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আপনাকে কল করার জন্য আপনি প্রশ্ন করে ফেলুন প্লিজ জি আমি আমার একটা প্রশ্ন ছিল ভাইস্টার সাহেবের কাছে জি বলেন শুনছেন জি আমার প্রশ্ন ছিল আমার এক ভাই বুঝছেন নি উনি আপনার ওই মেন্টাল ইলনেস আর কি জি তো ওনার এই সব কিছু ম্যানেজ করার জন্য একটা ফ্ল্যাট আছে প্লাস ওই যে বিল টিল ওইগুলো ঠিক মতো দেন না মেন্টাল ইলনেস হলে সো ওই যে ডেপুটিশিপ অ্যাপয়েন্টে করা হয়েছে একজন বাইকে আর কি সবকিছু ম্যানেজ করার জন্য সো আমাদের কিছু এই জায়গা সম্পত্তি দেশেও আছে সো ওনার মেন্টাল ইলনেসের জন্য ওগুলা কিছু করা যাইতেছে না আর কি সো এই ডেপুটিশিপ বা অ্যাপয়েন্টে দিয়া এটা আমাদের দেশের আইনে কি বলে আর কি কিরকম কিছু করা যায় কিনা আপনি তা আপনার বাইক দেখাশোনা কে রাখে আমার আরেকজন বাইরে অ্যাপয়েন্টে নিউজ করা হয়েছে আর কি আপনার আরক ভাই অ্যাটর্নি হিসাবে ও বাইর পক্ষ থেকে কাজ করেন তাই না জি ভাই তো এখন দেশের বাফাইতি সম্পত্তিটা কি কয় ভাই আপনারা আমরা মাথার অসুবিধা গন্ডগোল জি ভাই যে আমরা ফার্স্ট ভাই 3 বোন এক ভাই মারা গেছে না খালিও সব ছোট ভাই তার একটু মেন্টাল ইলনেস আছে তো এই ভাই সম্বন্ধে কিতা করতে চাই দেশের প্রপার্টি সে তো সম্পদের অংশীদার তার সম্পদটা কিভাবে বিক্রি করা যায় বাগবাটুরা করা ওকে ধন্যবাদ জি আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন আমরা আরেকটি প্রশ্ন নিয়ে উত্তরের দিকে যাব তারপরে যারা লাইনে আছেন তাদের প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি বার্মিংহাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বলতেছি ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আমরা ভালো আছি ব্যারিস্টার সাহেব শুনছেন আপনার প্রশ্ন করে ফেলুন জি ইনশাআল্লাহ যে আমার একজন রিলেটিভ আসছিলেন এই দেশে কেয়ার ডিপেন্ডেন্ট হয়ে সো ওনার 1.5 বছর হয়ে গেছে ওনাদের ডিভোর্স হয়ে গেছে সো এক্ষেত্রে ওনার স্ট্যাটাস কি আমার কোয়েশ্চন ওনার এখানে এই বর্তমানে ওনার স্ট্যাটাস কি হবে আর কোনোভাবে কি উনি সুইচ করতে পারবেন কি বাইরে দেশে থাকার কোনো ব্যবস্থা করা যাবে আপনি বলছেন উনি কেয়ারার বিষয়ে আসছিলেন না কেয়ার ডিপেন্ডেন্ট কেয়ার বিষয়ে আচ্ছা ডিপেন্ডেন্ট স্টুডেন্ট না কেয়ারার রিলেটিভ কি আপনার উনি ছেলে না মেয়ে উনি মেয়ে মেয়ে আপনি আব্দুল্লাহ সাহেব আপনি তো
খুব সুন্দর নামের অধিকারী একজন মানুষ। আমাকে সত্যি কথা বলেন, এটা কি জেনুইন ম্যারেজ না 2 নম্বরই ম্যারেজ? ওদের ম্যারেজটা টাকা দিয়ে আসছে তো, টাকা দিয়ে শুধু এই দেশে আসার জন্য, তাই না? জি জি এইরকম। জি তো আমি তো প্রত্যেক সপ্তাহে বেশ কয়েকজন পাই এই ধরনের, বুঝছেন? জি জি। তো এই জিনিসটা ধরেন লিগেলি অফকমের অনুসারে, আচ্ছা আপনি শুনতে থাকেন, আমি যা কি বলি শুনবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। বিশেষ আমরা যদি উত্তরে চলে যাই, এবং আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, উত্তর শেষে I will be very short, don't go away please. Ali Shah, lucky man, Newportor Ali Bhai কইরা তান ওয়াইফ রে আনছিলা 5 ইয়ার রুটে। আমরা এই অনুষ্ঠানর খুব রেগুলার ভিউয়ার তাইন প্রায় দেখুন এবং কলারও নট অনলি ভিউয়ার। মাশাল্লাহ আপনারা রে সব রে ধন্যবাদ কইতে হয়। আমি সেদিনকু দেশও থাকি, আমি চেক করলাম যে আমরা ভিউয়ার কেমন। এক এক অনুষ্ঠানে দেখি 6,000 6,500 খালি ইউটিউবও দেখুন। এখন টিভির তো আরো কত দেখুন, যতই দেখুন আল্লাহ আপনারা সবর লুক আফটার করক, ইজ্জত বাড়াই দেওক, হায়াত বাড়াই দেওক, মাশাল্লাহ হায়াতে তৈবা দান করক। তো আলী ভাই এইরকম একজন মানুষ, তাই আমরা দেখই ন কল করেন। আমরা এই অনুষ্ঠান দেখি দেখি বিয়া করিয়া ওয়াইফরেও আনি লইছেন। ওয়াইফর মাশাল্লাহ 5 বছর ওই যাওয়ার কারণে শি হ্যাজ গট ইনডেফিনিট লিভ টু রিমেইন ইন দিস কান্ট্রি। এমন একটা জিনিস কইতাম আলী ভাইয়ের ব্যাপারে, যেটা প্রায় মানুষে একটা মিসকনসিভ কিরকম করে, মনে করে বউ আনি হারলে ও আচ্ছা ইনডিফিনিট লিভর বাদে মনে হয় আরো 1 বছর টাকা লাগে। ইনডিফিনিট লিভ পাওয়ার বাদে ন্যাচারালাইজেশনের লাগি 1 বছর টাকা লাগে, ঠিক অন্যান্যর ব্যাপারে। কিন্তু আলী সাহেবর ওয়াইফ যেভাবে আইসেন হাজব্যান্ডর ওয়াইফ হইয়া, যারা স্পাউস হিসাবে আইন, তারার ব্যাপারে একটা কথা খেয়াল করি হুনকা, তারার ব্যাপারে হইল সুবহানাল্লাহ, যেদিন ইনডিফিনিট লিভ পাইবা ইমিডিয়েটলি দে ক্যান অ্যাপ্লাই ফর ন্যাচারালাইজেশন। আমরা এই অনুষ্ঠান, ডিড আই টেল ইউ দ্যাট, আমরা এই অনুষ্ঠানের এক অ্যাসাইলাম শিকারে এক মহিলা পিএইচডি করে লিছে বিচারিয়ে, খালি ওপেনিং রিমার্ক আর ওটা শুনতে ডু ইউ নো হোয়াট, নাও শি হ্যাজ বিকাম an immigration advisor like me. আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা চাই। আমরা যে একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠান থেকে আপনারা ফায়দা যদি পাইন, আমরা আলী সাহেবে ফায়দা পাইছেন আলহামদুলিল্লাহ, তান ওয়াইফ আইএলআর পাইছেন। কইছি মিষ্টি ফাটাইতা, ডোন্ট ওয়ারি, দোয়া করলে হইব, দোয়ার মিষ্টি দিলে হইব। আপনি এখন ইমিডিয়েটলি ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করোকা, ইনশাল্লাহ শি উইল বি ওকে। কারণ তাই যেদিন B1 পাস করতা না, তাই যেদিন লাইফ ইন দ্য ইউকে পাস করতা না, তাইলে আইএলআর ফাইলা না, মানে যেহেতু আইএলআর ফাইলিছেন এর মানে একটা ক্লিয়ার হয়ে গেছে, আপনি এখন ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যখন প্রসঙ্গ আনলেন, আমাদের এই কমিউনিটির একজন শারীরিক প্রতিবন্ধী, জি, উনি যে প্রশ্ন আসুক উনি উত্তর জানে, শুধু আমাদের অনুষ্ঠান রেগুলার দেখে উনি। তাই নাকি? another addition, মাশাআল্লাহ, নতুন সংযোজন, তাই না? আলহামদুলিল্লাহ। আমি তো এরকম মেলা মানুষ পাই। এবার শেষে আমার কোনো আইনগত কোনো সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র আপনার অনুষ্ঠান আই হারলেও আমরা হকলে হই বউ জামাই হরি সকল বইয়া, ইটস এ ফ্যামিলি প্রোগ্রাম, কিতা হয় ডেফিনেটলি। আর আমরা তো যারা সিলেটি প্রশ্ন করেন সিলেটি উত্তর দেই, যারা ইংলিশ প্রশ্ন করেন মাঝে মাঝে তারা ইংলিশ উত্তর দেই, যারা শুদ্ধ ভাষায়। আমরা তো প্রতিনিয়তই শিখছি, আমরা যেমন শিকার কোনো সমসাময়িক বিষয়ে শিখছি, বেশিরভাগ আমাদের ওপেন রিমার্কে ইসলামিক বিষয় থাকে। জি, আমরা আমাদের নলেজ, জি, অবশ্যই দর্শক তো অবশ্যই ভালো লাগবে। মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের উত্তরে। কল নাম্বার 5, মিস্টার সাব্বির আহমেদ ক্রয়ডন থেকে ফোন করছেন। সাব্বির আহমেদ সাহেব কইরা তারা কয়েকজন ভাই আইন, ছোট্ট ভাইটার মানসিক রোগী। এখন এক ভাইয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিছেন যে এই মানসিক রোগী ভাইয়ের
বেনিফিট ব্যাংক ইত্যাদি চলাফেরা করা লাগে। এখন ব্যারিস্টার সাহেব এখন বাড়ির দেশের যে সম্পদ মা বাপে রাখছেন ইকটার লাগি আমার ভাই কিতা করতে পারে শুনেন সাবির সাহেব। মেন্টাল হেলথ কন্ডিশনের দুই ভাগে ভাগ। এক নম্বর হইল যে খুব সিভিয়ার মেন্টাল হেলথ যদি হয় এন কোনো কিছু বুঝেন না, তখন সোশ্যাল সার্ভিসে ক্যাপাসিটি নিয়ে কোয়েশ্চেন করে যে এই আপনারে অ্যাটর্নি নিযুক্ত করার তার ক্যাপাসিটি আসেনি, এই আকল আসেনি। যদি তার মেন্টাল অবস্থা বেশি খারাপ হয় তাইলে সোশ্যাল সার্ভিসে ক্যাপাসিটির একটা মাত্রা করিয়া দেয়। আপনার মাথা কথায় বুঝবাইছি যে আপনার ভাই এই মাত্রার মাঝে পড়েন না, কারণ তাইন অলরেডি একটা পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া দিলেইছেন আপনারা একজনরে। এই ধরনের যদি হয় তাইলে কোনো অসুবিধা নাই। হাই কমিশন আগে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতাম, যে কোনো সলিসিটারের কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়া বাংলাদেশি পাসপোর্ট থাকতে হইব আপনার বাইর। আমি গত 1 বছর ধরে আপনার কতবার দেন উঠা নামা করতে করতে গিয়া ও ফাইনাল একটা পাসপোর্ট পাইছে আমার খালাম্মার, বুঝছেন? তো পয়লা বাংলাদেশি পাসপোর্ট করতে হইব, বাংলাদেশি পাসপোর্ট করিয়া পাওয়ার অফ অ্যাটর্নি একটা লইয়া যাইতে হইব হাইকমিশন। হাইকমিশনে একটা কাগজপত্র এক্সামিন করিয়া, হাইকমিশনে এক অফিসার আছেন তার নাম তাহাজ্জুদ, বলে আপনার দেখলেও নামাজ পড়া লাগে নাকি তা। তো তাই দস্তখত দিয়া সপ্তাহ করিয়া দিলেইবা, আর একটা বাংলাদেশে পাঠাই দিলে আপনার একজন অ্যাটর্নি ইস্তেফার পাওয়া দেশ। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমাদের আর কোনো প্রশ্ন আছে? জি জি আমরা 1 মিনিটের মধ্যে জি জি কলার নাম্বার 6 আমাদের ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাহেব ফোন করতেছেন, বলতেছেন এক আত্মীয় ওনার এসেছে আপনার কেয়ার ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হয়ে। এরকম একজন না আবদুল্লাহ সাহেব, অনেক এসেছে জামাই সেজে বউ সেজে টাকা দিয়ে কোনো মতে এখানে চলে এসেছে। এটার জন্য আমি লিগেলি আপনাকে অন দ্য এয়ার কোনো কিছু বলা ঠিক হবে না। থ্যাংক ইউ ফর ইউর অনেস্টি অ্যান্ড ফ্র্যাঙ্কনেস। আপনি বলে ফেলছেন যে আমি যেটা ভেবেছিলাম যে এটা 2 নম্বরই করে এসেছেন। আপনার দরকার ফেস টু ফেস কোনো অ্যাডভাইসের দরকার, আমাদের চেম্বারে হোক অথবা অন্য কোনো লয়ারের কাছে হোক, আপনি ওইখানে গিয়া সামনাসামনি নেন, নতুবা ইউ উইল বি ইন ট্রাবল। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আবারও আপনাদের প্রশ্ন নেব এবং তারপরে ধারাবাহিকভাবে ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমরা দেরি করবো না। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। আপনার টিভি ভলিউম শোনা যাচ্ছে, আপনি টিভি ভলিউম বন্ধ করুন, তারপরে আমাদের সাথে কথা বলুন। টিভি ভলিউম বন্ধ না হলে হয়তো আপনার কল ড্রপ হয়ে যেতে পারে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই। নাম কি তা? নাম বলেন প্লিজ। নাম হইল আশিক মিয়া। আশিক মিয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। জি আপনার প্রশ্ন করে ফেলুন। প্রশ্ন ম্যাজিস্ট্রেটে আমার সালাম দিবা। আমার প্রশ্ন হইল যে আমি ইউনিভার্সিটি ক্রেডিট পাই, এর বাদে ভিআইপি পাই। আমি অনেক শরীর অসুস্থ আমার, আমি দেশও গেলে 6 মাস থাকলে কোনো অসুবিধা করবো। জি আপনার বয়সটা কত? আমার 58। আপনি ইউনিভার্সিটি ক্রেডিট প্লাস পিআইপি পাচ্ছেন এবং দেশে 6 মাস থাকলে কোনো অসুবিধা হবে কিনা? ব্যারিস্টার সাহেব আর কোনো প্রশ্ন আছে ওনার জন্য? ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব বসে আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমার নাম মাহফুজ, আমি এয়ারপোর্ট থেকে বলতেছি। জি মাহফুজ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করে ফেলুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমি এই দেশে স্টুডেন্ট ভিসায় আসলাম, তো আমি কোর্স কমপ্লিট করছি কিন্তু সাকসেসফুলি পাস করতে পারি নাই। কোর্স কমপ্লিশনের পরে আমি অ্যাসাইলাম সিক করি আর কি। জি তো অ্যাসাইলাম সিক করার পরে আমি ওই পিআরসি কার্ড পাই এবং আমি কাজের রাইট পাই। ওকে। তো এখন আমি চাচ্ছি যে একটা
ইয়ার টু নার্সিং ভিসায় সুইচ করতে, তো আমি কি সুইচ করতে পারবো কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, শেষে অবশ্যই উত্তর দেবেন। তার আগে একটা প্রশ্ন শুনে, আপনি কি B2 পাস করছেন না করেন নাই? যে B2 পাস করছি। B2 পাস করছেন, আচ্ছা শুনুন। ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি। আমি ম্যানচেস্টার থেকে শামীম মিয়া বলতেছি। জি শামীম মিয়া, আপনি প্রশ্ন করুন, বেশি সাহেব শুনতেছেন। জি আমি আপনার আসছিলাম 10 ফেব্রুয়ারি 2020 তে, নেক্সট মান্থ 2025 20 তারিখ আমার 5 বছর কমপ্লিট হইব। জি আমার ভিসা ই ভিসা যাচ্ছি, আমার ভিসা আছে অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। আমার 5 ইয়ার্স কমপ্লিট হইব নেক্সট মান্থ ফেব্রুয়ারি 10 তারিখ। এখন আমি যেটা 10 তারিখ পরে আইএলআর এর লাগি অ্যাপ্লিকেশন করতাম পারবো না। আমার লাইফ ইন দ্য ইউকে B1 রেডি আছে ইনশাআল্লাহ। আপনার ওয়াইফে আনছেন আপনারে? জি 5 ইয়ার্স রুকছে। ওকে, আপনার ওয়াইফে তো বালা কাম করেন তাই না? না, আমার আনছিলা কেয়ার অ্যালাউন্স ভিসায়। ওকে 18,000 না দেখাইয়া। ওকে বুঝছি। তো আপনি বালা বাচ্চা কয়টা? আমার এক বাচ্চা। ইউ আর এ লাকি ম্যান শামীম মিয়া। ওকে শুনতে থাকো কা। জি ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেশি সাহেব। আমরা কি উত্তরে চলে যাব? জি জি প্লিজ। জি দর্শক, আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার আপনাদের কাছে আসতেছি। আমাদের সাথেই থাকুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাগেইন আমরা বন্ধু আশিক মিয়া লন্ডন থেকে ফোন করছেন। হি ইজ এ 58-year-old ম্যান, 58 বছর বয়স। তাই ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, আবার অসুস্থ মানুষ, PIPও ফাইন। কইরা দেশও যাইতা 6 মাসর লাগে। 6 মাসর লাগি গেলে তার বেনিফিট রইবনি, PIPর এগুলো রইবনি, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট আর ইউনিভার্সাল ক্রেডিট। সুন্দর প্রশ্ন আশিক মিয়া। আপনি ইউনিভার্সাল ক্রেডিটর রুল অফ থাম হইল, আপনি যদি 1 মাসর লাগি যান, 28 দিনের লাগি থেকে কিছু খোয়া লাগে না ইউনিভার্সাল ক্রেডিটে, আপনি যাইবা গিয়া আইবা। আর যে মুহূর্তে 1 মাসের উপরে হইব তারারে আপনি খইয়া যাওয়া লাগে। কারণ ইউনিভার্সাল ক্রেডিট আপনি জানেন, ক্রেডিট ক্লেম করলে তারার চকুর সামনে থাকা লাগে। তারা ও মেসেজ দিব, ও কইব আপনার পোর্টালে ঢুকতা, ও কইব সাইন ইন করকা, ও হইল জব সেন্টার আনকা। ইউনিভার্সাল ক্রেডিটই আগর লেবারও লাখান নাই গিয়া সপ্তাহ একবার গিয়া সাইন দিয়ে আইলে আর 2 সপ্তাহ বাদে গিয়া তারা লোকে দেখা করলা। তারা এখন কনস্ট্যান্টলি মনিটর করে। যেহেতু আপনি PIP ফাইন, অসুস্থ মানুষ, তখন আপনার PIP যদি বাংলাদেশও যাইন তে খাটিত নাই। কিন্তু আমার অ্যাডভাইস হইল আপনি ইউনিভার্সাল ক্রেডিট একবার গেলে গিয়া আবার ফাইতে আইয়া ক্লেম করবা, 1 মাসের মাঝে ফাইতা নাই। আপনি যদি তারারে খইয়া যান, একটা গ্রাউন্ড দিতে হয়। খইবা যেন ওখানে কোনো ঔষধ করাইতা, এই দেশের ঔষধে আপনারা তো তা খামান না, কবিরাজি করাইতা বা ওইরকম একটা ফিজিওথেরাপি করাইতা, ওলা কিচ্ছু যদি দেখাইতে পারেন যে আপনার 6 মাস থাকতে পারবা, তারা আপনার বেনিফিট কাটতো না। কিন্তু খবরদার আপনি আনা কইয়া যান না, জানো যদি আনা কইয়া যান তাইলে ইউ উইল বি ইন ট্রাবল। ওকে আশিক মিয়া, বালা তখন জানো ইনশাল্লাহ বাংলাদেশ যাকা। আর মেক শিওর বাংলাদেশের যান যদিন তো শাহজালালের মাজারও গিয়া নমাজ ফরন জানো এবং জিয়ারতও করেন জানো। করবা তো না কইবা বলে না আমি তো বেমার মানুষ, আমি আর যাইতাম মানে। জিয়ারত করেন জানো, জিয়ারত করা সুন্নত। থ্যাংক ইউ। আমাদের বন্ধু মিস্টার মাহফুজ ইলফোর্ড থেকে আপনি ফোন করেছেন। আপনি বলতেছেন যে এদেশে এসেছিলেন এজ এ স্টুডেন্ট। মাহফুজ সাহেব, ছাত্র হিসেবে আপনি এদেশে এসেছিলেন, কিন্তু সম্পূর্ণ পড়ালেখা শেষ করতে পারে নাই। মেজরিটি বাংলাদেশ থেকে যারা আসে এই কাজটা করে। আপনার হয়তো জেনুইন রিজন আছে যে কারণে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারেন নাই। আপনি পরে অ্যাসাইলাম করেছিলেন। অ্যাসাইলাম করলে অ্যাসাইলামে আপনাকে প্রথমে
আপনার ফিঙ্গারপ্রিন্টিং প্রথম ছোট্ট একটা ইন্টারভিউ হয়েছিল, তারপরে বড় একটা ইন্টারভিউ হয়েছে, বেশি দিন থাকার কারণে আপনাকে এআরসি কার্ড দিয়েছে এবং এর সাথে কাজেরও পারমিশন দিয়েছে। শুনেন, আমার অন্যান্য বন্ধুরা যারা অ্যাসাইলাম সিক করেছেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে এআরসি কার্ড পেয়ে যাওয়া মানে আপনি আপনার অ্যাসাইলাম সাকসেসফুল হয়ে গেছে তাই না, অথবা আপনাকে কাজের পারমিশন দিয়েছিল। যদি তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ফাইনাল ডিসিশন 1 বছরের ভেতরে না দিতে পারে, গাইডলাইনে বলে যে কাজের পারমিশন দিয়ে দিতে পারে। কথাটা বুঝছেন? এইভাবে আমাদের বন্ধু মাহফুজ সাহেব এআরসি পেয়েছেন, কাজের পারমিশন পেয়েছেন। তার প্রশ্নটা হলো যে আমি তো টিয়ার 2-তে চাইলে যেতে পারি, এখন কি এটা আমি সুইচ করতে পারবো ব্যারিস্টার সাহেব? আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি B2 পাস করেছেন কিনা, কারণ T2-তে যেতে হলে B2 পাস করা লাগে। B2 পাস করা বেশ টাফ ব্যাপার। আপনি যেহেতু স্টুডেন্ট মানুষ, লেখাপড়া দেশেও করেছেন এবং এটা করে এখন B2 পাস করে ফেলেছেন, আপনি যদি জেনুইন এমপ্লয়ার পান তাইলে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন মাহফুজ সাহেব, যে আমাদের সিলেটি একটা কথা বলে, 1 হাত দিয়ে 2 শৌল ধরা। 1 হাত দিয়ে 2টা শৌল ধরতে গেলে কোনোটাই ধরতে পারবেন না। এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে হোম অফিসের ব্যাপারে আপনার 2টা অ্যাপ্লিকেশন একসাথে চলতে পারবে না। অ্যাসাইলাম যখন পেন্ডিং আছে তখন আপনি ওয়ার্ক কমিটিতে চলে যাবেন, তা পারবেন না। তাই আপনি কোনো লয়ারের কাছে, নিশ্চয়ই আপনার কোনো লয়ার আছে, পরামর্শ নিয়ে প্রথমে কোন সময়ে কোনভাবে কিভাবে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন উইথড্র করবেন, যাতে আপনি আবার ওভারস্টেয়ার না হয়ে যান, উইদাউট লিভ না হয়ে যান। আপনি করতে পারবেন, কিন্তু সঠিক সময়ে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন উইথড্র করে করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকজন আছে না? জি জি, শামীম মিয়া ম্যানচেস্টার থেকে ফোন করছেন। সুন্দর একটা প্রশ্ন। শামীম মিয়া সাহেব কইরা যেন তার ওয়াইফে এই যে এক্সেপশনাল বেনিফিট পাওয়ার কারণে, কেয়ারার অ্যালাউন্স বা পিআইপি পাওয়ার কারণে 5 বছর তাই ফুরাই লইছেন। এখন 5 বছর ফুরি যাইব তান ও সামনের মাস, আর ভিসা আছে এখন পর্যন্ত আরো 1 বছর। তো প্রশ্নটা হলো, ব্যারিস্টার সাহেব, যেহেতু 5 বছর পরে আমার ইনডিফিনিট লিভর সময় হয়, এই সময় তো ফুরিজার ফেব্রুয়ারি, তা আমি অতদিন অপেক্ষা করতাম নি। আপনি ইউ আর উইনার ইন বোথ দ্য ওয়ার্ল্ড, আপনি 2 দিকেই উইনার। আপনি যদি ইনডিফিনিট লিভর লাগি অ্যাপ্লাই করতা সাইন B1 আর লাইফ ইন দ্য ইউকে যেহেতু আপনার ওই গেছে গিয়া, তো আপনার এই যেদিন আওয়া থাকি, যেদিন আপনি ঢুকছেন ইউনাইটেড কিংডমও, ওই দিন থেকে 5 বছর ফুরা হইব, ওই দিন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি হইন, আমি কইছি ইউ আর উইনার বোথ ওয়ে, না আমার পয়সা করি ইনডিফিনিট লিভর অ্যাপ্লিকেশন গত সপ্তাহে আমি একটা করলাম, স্ট্যান্ডার্ড 2885 পাউন্ড। হাউ মাচ দিয়েছে? 2885 পাউন্ড। আর যদি এটা এক্সপেডাইটেড হয়, স্ট্যান্ডার্ড নাই, তাইলে 3885, 3885 পাউন্ড লাগবো। এর কারণে বাক্কা পয়সারও ব্যাপার। আপনি যদি ফি ওয়েবার দিয়ে করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি পয়সা দিয়া করতে চান তাইলে আপনি করবা, যে সময় মেক শিওর করবা দেন এভরিথিং ইজ ওকে, তখন ইউ গো হেড ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ ভাইজান। জি ধন্যবাদ আপনাকে। আমাদের সবগুলি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। দর্শক, আমরা আরও প্রশ্ন নেব আপনাদের যারা লাইনে আছেন। দেখি পরবর্তী প্রশ্নের জন্য কে আছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। টিভিটা বন্ধ করেন বাবা। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমি জুটন থেকে বলছি, মোহাম্মদ খান। কই থেকে? লুটন থেকে মোহাম্মদ খান। জুটন থেকে জি, মোহাম্মদ খান। আপনি কেমন আছেন?
ভালো আছি, আপনারা কেমন? জি আপনার লাইন পরিষ্কার আছে, আপনি প্রশ্ন করে ফেলুন, ব্যারিস্টার সাহেব শুনছেন। আচ্ছা, আমার প্রশ্নটা হইলো আমার ইটালিয়ান পাসপোর্ট। ইটালিয়ান পাসপোর্ট, জি বলেন। আমরা ইন্ডিপেন্ডেন্ট লিভ দিছি আমারে। হুম এটা আমরা আমি তো বিয়ার ভিসা ওই ই ভিসা লইছি না। আর এটা চেক করতাম কোন ভিসাটা? আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়ে গেছে নি? হয় হয়, ইন্ডিপেন্ডেন্ট লিভ হয়ে গেছে 5-7 বছর আগে হয়েছে। 5-7 বছর আগে এতে আপনি ব্রিটিশ হইতে পারলেন না, কারণ ইংলিশ পাস করতে পারলেন না, আর লাইফ ইন দেখে পাস করতে পারলেন এবং টাকা পয়সারও প্রবলেম আছে, বুঝছেন না? টাকা পয়সার কোনো প্রবলেম নাই, এটা অত বেশি নাই। আপনি আসল কথা ককা দেন ইংলিশ আর লাইফ ইন দেখে পাস করতে পারলেন না, তে আবার কইলাখানে টাকা পয়সার অসুবিধা। যে মানুষ শুনেন শুনেন খান সাহেব শুনেন বলে না, আমার আসলে আমি আপনার আমার আমি অসুস্থ মানুষ, বুঝতে পারেন? অসুস্থ মানুষ ওগুলোর পয়সা বেশি দেশ, ওই পয়সা বেশি বলে আমার তো সত্যি ওনারে জি ধন্যবাদ মিস্টার খান, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আমরা যাব পরবর্তী প্রশ্নে নিব নাকি উত্তর দিয়ে দেবেন? না না আর নেই। ওকে জি, পরবর্তী কলার কে আছেন? সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি সমীর হোসেন বলতেছি লেইটন থেকে। কে? লেইটন থেকে সমীর হোসেন। নামটা পেয়েছেন? সৈলুল হোসেন? জি না, সমীর হোসেন। সমীর, ধন্যবাদ আপনার প্রশ্ন, আপনাকে আপনি প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব শুনছেন। জি আমি প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। জি আমি আসছিলাম জুন মাসে 2023-এ, তো আসার পর আমাদের যে কোম্পানিটা ছিল কোম্পানিটা মানে রিমুভ হয়ে যায়। তারপর আমি এসআইএমএ ক্লেম করি। এসআইএমএ ফার্স্ট ইন্টারভিউ দিয়েছি, সেকেন্ড ইন্টারভিউ দেইনি, না দেওয়ার আগে আমি অন্য একটা কোম্পানিতে সুইচ করে ফেলছি এবং ইভেন আমার ভিসাটা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কি কোনো ধরনের বেনিফিট পাবো? আমার একটা নতুন বেবি আছে এই দেশে আসার পর, মানে ব্রন হয়েছে, তো আমি কি কোনো ধরনের বেনিফিট পাবো সরকার থেকে? আপনার বেতন কত? জি আমি কাজ করতেছি, বেতন মান্থলি 2500 টাকা করে পাই আর কি, 2500 পাউন্ড করে। আপনি তো বেশ লেখাপড়া জানরা মানুষ, আমাকে বলেন সমীর হোসেন সাহেব, আপনি জিজ্ঞেস করতেছেন কোনো বেনিফিট পাবেন কি না, যেহেতু বাচ্চা একটা হয়ে গেছে, এটা দ্বারা কি বলতে চাচ্ছেন, কি ধরনের বেনিফিট চাচ্ছেন আপনি? আমি হচ্ছে গিয়ে ডিপেন্ড, আমার ওয়াইফ মেইন অ্যাপ্লিকেন্ট। আমার ওয়াইফে কোনো জব মানে এখন তো জব করতে পারে নাই, মানে কোম্পানি ওদেরকে ট্রেনিং করাচ্ছে, জব এখনো দিতেছে না, একটু পরে হয়তো কিছুদিন পরে দিতে পারে। উত্তর দিয়া আমরা শেষ করার চেষ্টা করব, আমার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসবে। শেষে আমরা যদি উত্তরে চলে যাই সরাসরি। জি খান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লুটন থেকে ফোন করছে কইরা আপনি ইটালি থেকে আইসেন, আইয়া প্রি সেটেল করছেন, প্রি সেটেলের পরে ইনডিফিনিট লিভ অফ আইলিছেন, কিন্তু নো এই যে ই ভিসা করছেন না, আপনার লাগি কইরা পয়সার অভাবে অথবা ইংলিশ জানেন না, B1 পাস করতে পারতা নাই, বা লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারতা না, এর কারণে আপনি ব্রিটিশ সিটিজেন হইছেন না। আপনার লাগি আমরা যে নর্মাল প্যারাসিটামল যেটা, আমরা প্যারাসিটামল গার মাঝে বেদনা করলেও প্যারাসিটামল খাইলাম কা, তো আমরা এই সমস্ত অনুষ্ঠানের মাঝে যারাও দেখি আপনারা ফোন করেন, যারা হেল্পর দরকার আছে, এরা হইয়া দেই যে 3-2-1, আপনার এই 3-2-1 প্যারাসিটামল অর্থাৎ আপনার লয়ারের কাছে গিয়া দেখা করুকা, কারণ ইউ হ্যাভ বিটেন দি ডেডলাইন, আপনি 31 তারিখ ডিসেম্বরের আগে করছেন না, ইউ নিড টু সি 1 to 3 lawyers, এরার পরামর্শ অনুসারে আউকা, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। খান সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ। জি এরপরের কল, পরের কলার সমীর হোসেন সাহেব লেইটন স্টোন আইসেন জুনো কেয়ারার হিসাবে আইয়া ফয়লা কেয়ারার থাকি খাম পাইছেন না, চাইছিলা এসাইলাম তাকি শর্ট কত হইল, দ্বিতীয় এমপ্লয়ারের কাছে গিয়া ভিসাও ফাইলিছেন,
এমপ্লয়ার বদলেই লিছেন আজকের প্রশ্ন হইল তান এমন একটা বাচ্চা হয়েছে যখন থেকে কোনো বেনিফিট পাইমনি শুনেন সমীর হোসেন সাহেব ইফ ইউ ক্লেম বেনিফিট দ্যাট উড বি সেলফ ফ্রাস্ট্রেটিং আপনার কস্ট লেটারের একটা শর্ত হলো that you are a skilled worker, you will maintain yourself and your employer has given guarantee to the government that they will maintain you and your family. After the benefit faitaw nai, if you claim any benefit, you may be in trouble. আপনি বর্তমানে এই বেনিফিটের দান্দা না করিয়া লিগ্যাল অ্যাডভাইস নিয়া ওই যে কাজ করেন এরা সঠিকভাবে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স দিয়া দেখা নতুবা এক সময় দেখবা হাতরিয়া কোনো কিনার পাইতা নাই এই এমপ্লয়ারে দিলেইছে মানি না এই কথা ভিসা দিলেইছে মানি দেন এটা কাটেল করতে পারতো না এনি মোমেন্ট দে ক্যান কাটেল ইট যে সময় দেখবো যে এমপ্লয়ারের কাছ থেকে আপনি জব নিয়া এখানে জব পাইরা না 40 ঘন্টার জায়গা 10 ঘন্টা দেখাইরা 20 ঘন্টা দেখাইরা বেতন অতর জায়গা তত দেখাইরা এর কারণে মাই অ্যাডভাইস ইজ ডু সাম সবর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ডোন্ট লুক এট দি পাবলিক বেনিফিট আপনার যে ইন্স্যুরেন্স যে ট্যাক্স ওগুন দিয়া যাওয়া ওয়ান ডে উইল কাম সবর করলে একদিন এমন বেনিফিট পাইবা কোনো কাম না করলেও চলবো যে সময় ওয়েন ইউ গেট দি ইনডিফিনিট লিভ টু রিমেইন যদি এই জবটা কোনো মতে গড়িমসি করিয়া 5 বছর নি থাকি পারেন তাহলে ইউ উইল বি স্মাইলিং আমরা সিলেটি ভাষা কয় দুধর ফুকরি ডুব দিলেইবা আপনি এর কারণে বেনিফিটর কোনো দান্দা করেন না জানো থ্যাংক ইউ জি জি ব্যারিস্টার সাহেব অনেক ধন্যবাদ আমরা একটা জেনারেল কোয়েশ্চন আমার কলার লাইনে আছেন আমরা সবাইকে নিতে পারবো না একজন কেনেন দেখি উনি আছেন কিনা ওকে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনি কে বলছেন বার্মিংহাম থেকে বলছি আমি পাওয়ার অফ অ্যাটর্নি লাগি আপনার নামটা বলে ফেলুন নাকি জানতাম আচ্ছা নামটা বলে ফেলুন আমার নাম মোহাম্মদ নূর বার্মিংহাম থেকে পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দিতে চান নাকি আমি দিতাম চাই আমরা উদ্দেশ্য আছি 3 জন আমরা 3 জনে বাংলাদেশের একজনের জি বাংলাদেশের একজনকে পাওয়ার দিতে চান কি করতে হবে অবশ্যই বলবেন ধন্যবাদ আপনাকে আপনি সম্ভবত আমাদের আজকের শেষ কলার দর্শক আপনারা আরো যারা লাইনে আছেন আমরা আপনাদের কল নিতে পারবো না আগামী কোন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা হবে বিশেষ আমরা 1 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে চাই না মোহাম্মদ নূর সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন লাস্ট কলার আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বর্তমানে করতে হইলে রিগার্ডিং এনি প্রপার্টি ইন বাংলাদেশ আপনার যে 3 জন আছেন ওদেশ 3 জনের বাংলাদেশি পাসপোর্ট লাগবে বাংলাদেশি পাসপোর্ট ছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টে আইন করছে করা যায় না তো আপনার ও যে নো ভিসা রিকোয়ার্ড যে স্টাম্প আছে পাসপোর্টও লাগাইল অথবা আগর যে পুরানা বাংলাদেশি পাসপোর্ট আছে ওগুন লইয়া বার্মিংহাম দুদিন এই যে নিউ স্ট্রিট মনে হয় ওখানে কনসুলার আছে ওখানে গিয়া দিন পাসপোর্টও লাগিয়ে অ্যাপ্লাই করেন পয়লা বাংলাদেশি পাসপোর্ট নেওয়া তারপরে ও পাসপোর্ট গুণ লইয়া যাইবা ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনি পাসপোর্ট নেবেন এবং তারপরে আপনি কোনো সলিসিটরের সাহায্য নিয়ে আপনার কাজ সমাধান করতে পারবেন দর্শক আপনারা যে যেখানে